হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। যেভাবে জনগণের যে জাগরণ শুরু হয়েছে দেশরত্ন শেখ হাসিনার ডাকে, আগামীকাল রবিবার এবং আগামী পরশু মানে 16 এবং 17 তারিখ, এই 2 দিন সর্বাত্মক শাটডাউন অর্থাৎ কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেশবাসী পালনের মধ্য দিয়ে এই অবৈধ দখলদার ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। এবং যদি সে পদত্যাগ না করে সেক্ষেত্রে আমাদের এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। যতদিন না পর্যন্ত এই অবৈধ দখলদার সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে লাগাতারভাবে বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে লাগাতারভাবে ধারাবাহিকভাবে আমরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব। সেখানে বাধা দেওয়া হয়, আক্রমণ করা হয়, মব সন্ত্রাস চালানো হয়, গণগ্রেপ্তার করা হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্যায়ভাবে একজন পুলিশ অফিসার চিটাগাংয়ে বলেন যে যেখানেই আওয়ামী লীগের মিছিল হবে সেখানেই ব্রাশ ফায়ার করা হবে, যেখানে মিছিল হবে সেখানেই গুলি করে তাদেরকে গ্রেপ্তার করা হবে, কারাগারে তাদেরকে মামলায় জড়ানো হবে। এই হলো বাংলাদেশের অবস্থা। সেই অবস্থা থেকে আমাদের অধিকার ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের বাংলাদেশের যে বিপর্যয় সেই বিপর্যয় থেকে রক্ষা করার জন্য, আমাদের অধিকার আদায় করার জন্য আমাদেরকে আরো কঠোর আন্দোলনে নামতে হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা বলতে চাই, আগামীকাল এবং পরশু 16 এবং 17 এই 2 দিনের শাটডাউন কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা এমন একটি পরিস্থিতির সৃষ্টি করব যে বাংলাদেশের মানুষ এই অবৈধ দখলদার সরকারকে ফাইনাল সিগন্যাল দিতে চায়, জানাতে চায় যে অনতিবিলম্বে পদত্যাগ করো, দেশের মানুষকে রক্ষা করো, অনতিবিলম্বে তুমি বিদায় হও, দেশকে বাঁচাও, দেশের মানুষকে বাঁচাও। দেশের মানুষ বাঁচার জন্য এখন এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, জবরদখলবাজদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে মরিয়া হয়ে উঠছে। আমরা বাঁচতে চাই, প্রয়োজনে বাঁচার জন্য লড়াই করে যদি জীবন দিতে হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা, দেশবাসী সেই জিনিসটি এখন আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। আমরাও মনে করি দেশবাসীকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সর্বস্তরের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ দখলদার সরকারকে অনতিবিলম্বে পদত্যাগে বাধ্য করার সর্বাত্মক প্রচেষ্টা আমরা চালাবো। এটাই আমাদের দৃঢ় প্রত্যয় এবং অঙ্গীকার। এটাই হলো যে মানে এমন একটি অবস্থার ভিতরে এখন দেশ চলছে যে এই দখলদার সরকারের এমন অপকর্ম, দুষ্কর্মে দেশ আজকে অতিষ্ঠ। পুরা সাংবাদিক সমাজ কিন্তু অতিষ্ঠ। সাংবাদিকদেরকে এখন গালি দেওয়া হয়। সময় আমাদের সাংবাদিক সমাজকে, মিডিয়াকে বলা হতো আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ সরকারের দোসর, এবং সেই যারা বলতো এবং তারাই কিন্তু এখন যখন সেই সাংবাদিকরা যখন 2-1টি সংবাদ দেওয়ার চেষ্টা করা শুরু করেছে, দেশের গণতান্ত্রিক আন্দোলন, আওয়ামী লীগের ডাকা, দেশরত্ন শেখ হাসিনার ডাকা একের পর এক কর্মসূচি, বিশেষ করে গত লকডাউন কর্মসূচি সফল হওয়ার আগে থেকেই বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ স্পোকসম্যান হিসাবে আরো নানা পরিচয়ে তিনি পরিচয় পেয়েছে। দেশবাসী তাকে এমন এমন পরিচয় দিয়েছে যা মুখ দিয়ে আমি উচ্চারণ করতেও আমার লজ্জা লাগে। তারা কিন্তু এখন আবার এই সাংবাদিক সমাজকে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের জন্য, রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য অংশ সাংবাদিকদেরকে বলা শুরু করেছে, গালি দেওয়া শুরু করেছে। এখানকার বাংলাদেশের যারা আছে সাংবাদিক, এই সাংবাদিক সমাজ, এরা সবাই নাকি আওয়ামী লীগের দোসর, এরা সবাই নাকি শেখ হাসিনার দোসর। তো আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের 2-1টি সংবাদ, সত্য সংবাদ পরিবেশন করলেই যদি দোসর বলে গালি দেওয়া হয়, তাহলে এই ডাস্টবিন হিসাবে পরিচিত সাংবাদিকদের
নাম ধারণ করে এই কথাবার্তা যারা বলা হয় তাদের কাছ থেকেই আমি আপনাকে বলবো, আসলে বাংলাদেশে এখন যে অবস্থা চলছে এই অবস্থা থেকে গণতন্ত্র উত্তরণের জন্য সাংবাদিকরা কি কোনো কাজ করবে না? সাংবাদিকরা কি কোনো সংবাদ পরিবেশন করবে না? এবং করতে পারছে না। এবং এই কারণে আন্তর্জাতিক দুনিয়া, বিশেষ করে আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু বাংলাদেশের দিকে এখন নজরে এসেছে। বাংলাদেশের সংবাদ কি, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যিনি বারবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন অগ্রগতি করেছে, তিনি কি বলতে চান, বাংলাদেশের অবস্থাটা কি? আপনি দেখেছেন পৃথিবীর নাম করা আন্তর্জাতিকভাবে খ্যাত সংবাদগুলো, সংবাদ সংস্থাগুলো এবং মিডিয়াগুলো, হাউসগুলো কিন্তু একের পর এক সংবাদ পরিবেশন করছে এবং তার ভিতর দিয়ে বেরিয়ে আসছে আজকের বাংলাদেশের দুরবস্থা, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা কত কঠিন, কত দুর্বিষহ জীবনযাপন করছে। এবং বাংলাদেশে গণতন্ত্রের লেশ মাত্র নাই, আইনের শাসন নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, মৃত্যু, হুমকি এবং লুটপাট, ধর্ষণ, এগুলো প্রতিদিনের ঘটনা। আজকে বাংলাদেশের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও এই দখলদার ইউনূস সরকার দিতে পারতেছে না। এই অবস্থা থেকে গণতান্ত্রিক পথে ফিরে আসা যেমন জরুরি, এবং এই অবৈধ দখলদার ইউনূস সরকারের বিদায়ের মধ্য দিয়ে যত দ্রুত বিদায় করা সম্ভব হবে এবং যত দ্রুত করতে পদত্যাগে বাধ্য করে তার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যাবে, ততই আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র, সাংবাদিকদের অধিকার এবং মানুষের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, স্থিতিশীল গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের শান্তি, স্বস্তি, সমৃদ্ধি এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের আমরা আবার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কাজে সুযোগ সৃষ্টি হবে। সেই লড়াইয়ের এমন একটি পর্যায়ে আমরা আছি। আমরা কিন্তু বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ডাকা লকডাউনকে যে সমর্থন দিয়েছে, বিশাল যেভাবে ব্যাপক গণজাগরণের সৃষ্টি হয়েছে, সমর্থন পাওয়া গিয়েছে এবং জনমত যে এখন বাংলাদেশের এই অবৈধ দখলদার ইউনূসের হাত থেকে ইউনূসকে বিদায় করা এবং দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের যে আস্থা সেটা প্রকাশিত হয়েছে। এখন এই দখলদার সরকার তিনি ক্ষমতা আঁকড়ে বসে আছে, তিনি গণতন্ত্রকে তোয়াক্কা করতেছেন না, তার কোনো ম্যান্ডেট নাই, বাংলাদেশের মানুষের তার প্রতি কোনো বিশ্বাস নেই, বরঞ্চ নিজেকে দুর্নীতিবাজ এবং আত্মকেন্দ্রিক, স্বার্থপর এবং দেশ বিরোধী, বিদেশিদের দালাল দোসর হিসাবে তাকে চেনে এবং তাকে খেদাবার জন্য, তাকে হটিয়ে বিদায় করার জন্য এখন বাংলাদেশের মানুষ চায় যে কোনো মূল্যে, সেটা কঠোর থেকে কঠোরতর আন্দোলন, এবং সে আন্দোলনে যদি রক্ত ঝরে জীবন দিতে হয়, জীবন দিয়েও বাংলাদেশের মানুষ বলতে চাচ্ছে। আজকে যে আমাকে প্রশ্ন করেছে তার কথা কিন্তু ওই কথাই বলতে চাচ্ছে, আমরা কেন এই দখলদার সরকারকে এখন হটাতে পারি না। আমি মনে করি এই যে প্রশ্নটা যারা করেছে, বিভক্তি আছে তৃণমূলে, আমি মনে করি তৃণমূল আমাদের সবচাইতে শক্তিশালী এবং তৃণমূলে বিভক্তি নেই, বরঞ্চ বিভক্তি অন্যান্য ক্ষেত্রে। তৃণমূলেই ঐক্যবদ্ধ, তৃণমূল শক্তিশালী, তৃণমূলেই আন্তরিক, তৃণমূলেই দেশরত্ন শেখ হাসিনার মূল শক্তি এবং এই শক্তির বলেই আজকে সারা বাংলাদেশে যেভাবে জনমতের যে পরিবর্তন হচ্ছে, যেভাবে আওয়ামী লীগের পক্ষে এবং বঙ্গবন্ধু, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষে তারা যে একাত্ম হয়ে সর্বাত্মকভাবে সমর্থন দিচ্ছে, এটা অভিনব, অভূতপূর্ব। তাদের এই কর্মকাণ্ডকে আমি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাই, আমি স্যালুট করি। আর যে ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু অনেক বড় দল, বিশাল দল এবং প্রাচীনতম রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই বিবেচনায় কোথাও না কোথাও কিছু তো প্রতিযোগিতা আছে এবং প্রতিযোগিতা আছে বিদায়ী এখন এত বছরের পরও আওয়ামী লীগ কিন্তু এখনো স্রোতস্বিনী নদীর মতো, এখানে
খরস্রোতা নদীর মতো স্রোত প্রবাহিত হয়। আমি মনে করি আমাদের যেখানে ত্রুটি বিচ্যুতিগুলো আছে বর্তমান অবস্থার বিবেচনায়, এবং এই যে দখলদারদের যে অত্যাচার নিপীড়ন নির্যাতন হচ্ছে সেখান থেকে আমি মনে করি আমার শিক্ষা নেওয়া দরকার, আমাদের শিক্ষা নেওয়া দরকার, এবং সেই শিক্ষায় নিয়েই আমাদের তৃণমূলের যে প্রত্যাশা যে সবাই আমরা এক হই, সবাই এক হয়ে কাজ করবে, এটা তৃণমূল কিন্তু আমাদের কাছ থেকে এই প্রত্যাশা করে। আমি আজকের এই চ্যানেলে আমি বলতে চাচ্ছি যে আমরা পরিষ্কারভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটি কথা বলতে চাই, সেটা হলো যে কোনো মূল্যে আমরা চাই বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অটুট থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, এবং বিশ্বাস করি দেশরত্ন শেখ হাসিনা আমাদের ঐক্যের প্রতীক, তিনি আমাদের আলোকবর্তিকা, তিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে এসেছিলেন। আবার দেশকে জঙ্গিবাদীরা এবং এই অবৈধ দখলদার ইউনূস সরকার দেশটাকে একটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, সেই ধ্বংসের দ্বার প্রান্ত থেকে আবার আমাদেরকে উদ্ধার করবেন, গণতন্ত্র পুনরুদ্ধার করবেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, মৌলিক অধিকার থেকে আরম্ভ করে মানবিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের জায়গাটি আবার ফিরে আসবেন এবং ফিরে আনবেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আমাদের শক্তি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, আমাদের প্রত্যাশা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। তৃণমূল নেতাকর্মীরা যেভাবে এক আছে, সবাই আমরা তৃণমূলকে অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ভেদাভেদ ভুলে যাব, একে অপরের বিপক্ষে কথা না বলে, হয়তো বিতর্ক না করে, সকল বিতর্ক ছেড়ে এখন আওয়ামী লীগের নেতারা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন অনেক অনেক সুদৃঢ় ঐক্যবদ্ধ। কারণটি আপনি জানেন যে আমাদের শ্রদ্ধেয় নেত্রী গত 15 মাসে বাংলাদেশের তৃণমূলের হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সাথে কথা বলেছেন। তৃণমূলের সাধারণ মানুষ, মেহনতি মানুষ, এমনকি আওয়ামী লীগের তৃণমূলের মানুষদের সাথে, নেতা কর্মীদের সাথে কথা বলেছেন, এবং সে কারণে কিন্তু বাংলাদেশের মানুষের ভিতরে একটি নতুন জাগরণের সৃষ্টি হয়েছে, অভূতপূর্ব সাড়া জেগেছে। সুতরাং তৃণমূলের মানুষরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ, সুদৃঢ়, এবং আমরাও চাই, আমি ব্যক্তিগতভাবে চাই, আওয়ামী লীগের প্রতিটি নেতা চায়, প্রতিটি কর্মী চায়, যে কোনো মূল্যে আওয়ামী লীগের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। এবং আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো শক্তি নাই, কোনো অশুভ শক্তি, জঙ্গিবাদী শক্তি অথবা দখলদার ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশীদাররা আওয়ামী লীগের এগিয়ে চলার পথকে তারা বাধা দিতে পারবে। কারণ ঐক্যবদ্ধ আওয়ামী লীগের শক্তি অভূতপূর্ব শক্তির অধিকারী। আমরা লড়াই করেছি, লড়াই সংগ্রাম করে দুর্বৃত্তদের, সন্ত্রাসীদের, পাকিস্তানি হানাদার বাহিনীদের থেকে আরম্ভ করে আইয়ুব ইয়াহিয়া, মোনায়েম খানের মতো, এমনকি খোদ জিয়া মুস্তাক খুনি চক্রের হাত থেকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা তৃণমূলের শক্তিতে বলিয়ান হয়ে দেশরত্ন শেখ হাসিনা সবাইকে পরাভূত করে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির এবং এক বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনা সৃষ্টি করেছিলেন। এটা তো ইতিহাস, এটা তো সত্য। সেই সত্যকে সত্য বলার মতো, এই সত্য কথা বলার মতো শক্তি, সাহস এই অবৈধ দখলদার ইউনূস সরকারের নেই। মিথ্যা এবং মিথ্যার উপরে দাঁড়িয়ে এই দখলদার রাষ্ট্র ক্ষমতা দখল করে আজকে বাংলাদেশের মানুষের জন্য অভিশাপ হিসাবে, অভিশপ্ত নগরীতে, অভিশপ্ত বাংলাদেশকে দেশে পরিণত করেছে অভিশপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দোসর এবং তাবেদাররা। আলো আগুন জ্বালো, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করেনি, তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করেনি, তারা কিন্তু মেটিকুলাস ডিজাইন করে তারা দেশের রাষ্ট্র সম্পদকে খুন করেনি। রাষ্ট্রীয় স্থাপনাগুলো, এমনকি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগের অফিস, কার্যালয়, আওয়ামী লীগের নেতাদের, জনপ্রতিনিধিদের, কর্মীদের, ব্যবসা প্রতিষ্ঠান আক্রমণ করে ধ্বংস করেনি। তারা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য
তারা কিন্তু খুন করেনি, তারা কিন্তু স্নাইপার আর্মস ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 450টি থানায় অগ্নিসংযোগ, আক্রমণ, লুটতরাজ করেনি, অস্ত্র লুট করে নিয়ে যায়নি, গোলাবারুদ লুট করে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশে নিয়েছে। বাংলাদেশে জেলা কারাগারগুলো, কয়েকটি জেলা কারাগারে আক্রমণ করে জঙ্গিদের মুক্ত করে নিয়েছে, অস্ত্র গোলাবারুদ লুট করে নিয়ে গিয়েছে। এই অস্ত্র কোথায়, এই গোলাবারুদ কোথায়? এই যে পুলিশ বাহিনী সদস্য, আনসার বাহিনীর সদস্যদেরকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীদেরকে রক্ষা এবং ইনডেমনিটি দিয়েছে বর্তমান দখলদার সরকার। কেন? খুনিদেরকে রেহাই দেওয়ার জন্য আইন করা হবে, সংবিধানের কালিমা লেপন করা হয়। কারণটা কি? এটা কিন্তু বাংলাদেশে ঘটেছে। সুতরাং জেনজিদের প্রতি, আমাদেরই তো সন্তান, আমাদের প্রজন্ম, এদের প্রতি আমাদের ভালোবাসা আছে, এদের প্রতি আমাদের অবশ্যই আন্তরিকতা আছে, এবং এদেরকে সুন্দরভাবে সুন্দর পথে পরিচালনার জন্য তাদের মেধাকে আমাদের কাজে লাগাতে হবে, এবং আমাদের প্রবীণদের অভিজ্ঞতাকে এবং জেনজিদের মেধাকে, মেধা শক্তিকে কাজে লাগিয়ে তো বাংলাদেশকে আমরা বিশ্ব সভায় মর্যাদার থেকে আরো উন্নত জায়গায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চায়। এটা তো সত্য। তো সেক্ষেত্রে বাংলাদেশে এই জেনজিদেরকে ব্যবহার করা হয়েছে, তাদেরকে মেটিকুলাস ডিজাইন করে, তাদেরকে, তাদের মেধাকে, তাদের শক্তিকে ব্যবহার করে যারা কোটা আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আর আকাশ থেকে এসে তো আর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়নি। সুতরাং জেনজিদের উপরে আমরা দোষ দিতে চাই না। শুধু জেনজিরা দোষ করেছে এটা আমরা দেখি না, আমরা দেখি আমাদের এই প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে কেন যারা অপব্যবহার করলো, তারা মিসগাইড করলো, তাদেরকে অবশ্যই একদিন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে এবং বিচারের মুখোমুখি। এটা কি সভ্য দুনিয়াতে এটা কি সম্ভব? একটা কত অল্প বয়সী একটা মেয়ে একটা বয়সী মানুষকে লাঠি দিয়ে পিটাচ্ছে প্রকাশ্য দিবালোকে। দেশে কি কোনো কিছু আছে? এবং আমি তার চাইতে মর্মান্তিক কথা আমি জানাতে চাই যে এই ভদ্রমহিলাকে পরের দিন তাকে, ওই দিন রাত্রে তাকে বাসা থেকে এইভাবে মারার পরে, ক্ষত বিক্ষত করার পরে তার দোষটা কি ছিল? সে জয় বাংলা স্লোগান দিয়েছিল। জয় বাংলা বলা কি নিষিদ্ধ? জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান, মুক্তি বাহিনীর স্লোগান। জয় বাংলা স্লোগান দিয়ে আমরা, আমাদের বীর মুক্তিযোদ্ধারা, বীর সন্তানেরা যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছেন। আর এই মহিলাকে, এই অল্প বয়সী একটি মেয়ে লাঠি দিয়ে প্রকাশ্যে যখন নির্মম ভাবে আঘাত করলো, ক্ষত বিক্ষত করলো, তারপরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে এসে ধরে এনে তাকে পুরনো মামলার আসামি করা হয়েছে, খুনের মামলা দেওয়া হয়েছে। এটাই হলো বাস্তবতা, এটাই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের দুঃশাসন আর এবং তার যে কুটিল রাষ্ট্র পরিচালনার, মানুষকে মারা, নারী, শিশু, পুরুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরুদ্ধে মামলা দেওয়া, সরকারি কর্মকর্তা, প্রজাতন্ত্রের ঊর্ধ্বতন কর্মকর্তা, এমনকি সেনাবাহিনীর আমাদের গর্বিত অফিসারদেরকেও কিন্তু এখন তথাকথিত আইসিটি আদালত করে সেখানে তাদেরকেও মামলার ভিতরে ঢুকানো হচ্ছে, এবং দেশের ভিতরে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সমস্ত ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি গতকালকে আমার এক সহযোদ্ধা বন্ধুর সাথে আলাপ করতেছিলাম। 57 জন সচিব, যারা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখন প্রায় 37 জনের মতো সচিব কারাগারে বন্দী আছে। 30 জনের মতো দায়িত্বরত সচিবকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আর শত শত সরকারি কর্মকর্তা এবং প্রাক্তন রিটায়ারমেন্টের কর্মকর্তা থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, চাকরিচ্যুত করা হচ্ছে। দেশে একটা ভয়ার্ত অবস্থা, কারো কোনো কিছুরই নিশ্চয়তা, একদিকে জীবনের নিশ্চয়তা নেই, বেঁচে থাকার সম্ভাবনা নেই, এবং কর্ম করে খাবে সেই যারা কর্মজীবী তাদেরকেও চাকরিচ্যুত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। এর আতঙ্ক
আতঙ্কের দেশে হলো বাংলাদেশ, ভয়ের দেশ হলো বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের মানুষ এই ভয়কে অবশ্যই জয় করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা, মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মীরা, 14 দলের নেতাকর্মীরা এবং অন্যান্য দল, এই যারা অনেকেই এখন কিন্তু এই অবৈধ দখলদার সরকারের বিপক্ষে তারা মতামত প্রকাশ করা শুরু করেছে। তারা প্রকাশ্যে করতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে তারা করে, এটা আমরা জানি। অতএব আমরা মনে করি আজকের বাংলাদেশের এই কঠিন সময় থেকে আমাদের মুক্তির একটাই মাত্র পথ, একটাই মাত্র আমাদের লক্ষ্য, সেটা হলো যত দ্রুত এই অবৈধ দখলদারদের সরকারের হাত থেকে এবং এই তার দোসরদের হাত থেকে বাংলাদেশ ও বাঙালি জাতি মুক্তি পায়। শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি, যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বিশ্বাস করে না, দেশের যে বিশ্বাসঘাতক, সেই বিশ্বাসঘাতকদেরকেই আমি প্রথম দায়ী করি। এবং সেই বিশ্বাসঘাতকদের চেহারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে এবং তাদেরকেই সবার আগে বিচার করা দরকার এবং আইনের সামনে দাঁড় করিয়ে তাদেরকে জবাবদিহি করলে তাদের কাছ থেকেই, তারা কাদের কাছ থেকে টাকা খেয়েছে, কাদের কাছ থেকে কাদের দালালি করার জন্য টাকা নিয়েছে, এটা তাদের মুখ থেকে বেরিয়ে আসুক। আমরা সেটা তাদের মুখ থেকেই অচিরেই আমরা বের করতে পারবো এবং দেশবাসী এবং বিশ্ববাসী এই অশুভ শক্তিকে চিনবে এবং এই দালালদেরও যেমন চেনে, দালালরা যার যার কাছ থেকে দালালি করেছে, খেয়েছে, হ্যাঁ, এদের চেহারা উন্মোচিত হবে এবং সেই সময় আমি মনে করি না বেশি দিন আমাদের আর অপেক্ষা করতে হবে। এটা আমরা করে আসছি এবং আমাদের সরকার, দেশরত শেখ হাসিনা সরকার এটা পরিচালনা করে আসছে এবং সেক্ষেত্রে আমরা দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহ অনেক গ্লোবাল গ্লোবালাইজেশনের এই যুগে আমরা সকলের সাথেই বন্ধুত্বে বিশ্বাস করি। আমরা কারোর সাথেই শত্রুতা করার বিশ্বাসী নয়। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই পররাষ্ট্র নীতি উনি ঘোষণা করে গিয়েছেন এবং সেই আলোকেই কিন্তু এখনো বাংলাদেশ চলছে। কিন্তু বর্তমান অবৈধ দখলদার রাষ্ট্র ক্ষমতা বেআইনি ভাবে দখল করার পর থেকেই তিনি প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছেন প্রতিবেশী দেশের সাথে। উনি যুদ্ধ ঘোষণা করেছেন কখনো পাকিস্তানের পক্ষে যে দালালি করতে, যে প্রতিবেশী আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের বিপক্ষে কথা বলেন, কখনো চীনে উনি বেড়াতে যান, যে সেখানে যে ভারতের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বাংলাদেশের সাথে ভারতের যে দীর্ঘ যে আমাদের যে বর্ডার লাইন, তার চিকেন নেট বলে পরিচিত যে অংশটি, সেটা কেটে দিবেন, ভারতের অখণ্ডতা নষ্ট করে দিবেন, এ ধরনের কথা বলে এই যে শত্রু, বিনা কারণে শত্রু সৃষ্টি করা, বিনা কারণে শান্তিপ্রিয় বাংলাদেশ, শান্তিপ্রিয় বাঙালি জাতি, কখনোই তো আমরা বন্ধুদের সাথে আমরা যুদ্ধ করার চিন্তাও আমরা করি না। আমরা মর্যাদা নিয়ে আমরা আমাদের দেশের অগ্রগতি করতে চাই। আমরা উন্নয়ন সহযোগীদের সাথে সুসম্পর্ক রাখতে চাই। আমরা যুদ্ধবাজ নই। আমরা যুদ্ধ নীতি কখনোই আওয়ামী লীগের ছিল না এবং বাংলাদেশের মানুষের পররাষ্ট্র নীতিতেও জাতির পিতা যে পররাষ্ট্র যে মৌলিক নীতিমালা স্থির করে গিয়েছেন, সেই জায়গাতেই কিন্তু আমরা থাকতে চাই। সে জায়গাতে খুবই পরিষ্কারভাবে আমরা বলতে চাই, যারা বিনা কারণে যুদ্ধের কথা বলে, বিনা কারণে যুদ্ধ পরিস্থিতির কথা বলে, কখনো বলে বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, এই যুদ্ধ কেন? বাংলাদেশে কোনো যুদ্ধ নাই, কেন বাংলাদেশে বাঙালি জাতি নিজেরা যুদ্ধ করবে? আসলে এই অবৈধ দখলদার ইউনূস সরকার চায় আমাদের দেশের ভিতরে জাতিগতভাবে বিভিন্ন ধর্মাবলম্বীদের ভিতরে এমনকি সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করা এবং আদিবাসী জনজাতি গোষ্ঠীর ভিতরে অশান্তি সৃষ্টি করে দেশটাকে একটা বিদেশিদের তাবেদার রাষ্ট্রে পরিণত করা, বাংলাদেশকে বিদেশিদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দর থেকে আরম্ভ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা স্থাপনাগুলো বিদেশিদের কাছে হাতে তুলে দিতে চায়, যা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করবে, আমাদের নিরাপত্তাকে
আমাদের নিরাপত্তাকে ধ্বংস করে দিবে। আমাদের শান্তি নিরাপত্তা যে স্থিতিশীল পরিস্থিতির ভিতর দিয়ে দেশ এগিয়ে চলছে গত 54 বছরে, আমাদের তো কোনো যুদ্ধ করতে হয়নি, আমাদের তো কোনো শত্রু রাষ্ট্র নেই, আমরা সকলের সাথেই বন্ধুত্ব চাই। সেই বন্ধুত্ব রক্ষার জন্য আমরা আন্তরিক। এবং যারা বাংলাদেশে জঙ্গিবাদীদের, যারা বাংলাদেশের IS এর এজেন্টদেরকে অভয়ারণ্য বানাতে চায়, যারা বাংলাদেশে জঙ্গিদের, হিজবুত তাহরির সহ এদের দোসর লস্করে তৈয়বা থেকে আরম্ভ করে নানা ধরনের যে জঙ্গি সংগঠনগুলো আছে, তাদেরকে বাংলাদেশে আর যাই হোক বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া যাবে না। এটা আমাদের দৃঢ় প্রত্যয়, অঙ্গীকার, দেশের প্রতি, দেশের মানুষের এই প্রতি আমাদের এই অঙ্গীকার। আমরা শত্রুতা নাই, আমরা বন্ধুত্ব চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে আরো বাড়াতে চাই, এবং যাতে একটি দেশ কত দ্রুত সময়ের ভিতরে উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে এবং উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হয়, উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়। এটা কিন্তু দেশরত্ন শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে তিল তিল করে বাংলাদেশটাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে এটা যাতে সহ্য হয় না, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা, বাংলাদেশের মানুষের চিকিৎসার নিরাপত্তা জায়গাগুলো যখন তৈরি হচ্ছিল, মানুষের ভিতরে যে সমৃদ্ধির স্বপ্ন তৈরি হয়েছিল, সেই স্বপ্নের উপরে কুঠারাঘাত করেছে এই অবৈধ দখলদার ইউনূস সরকার। সুতরাং এই দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী এই অপশক্তি এবং এর দোসরদেরকে অবশ্যই বাংলাদেশের মানুষ বিতাড়নের জন্য, বিতাড়িত করবার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। নিউজ এবং সত্য কথা বলার মতো যথেষ্ট সাহস আমাদের সাংবাদিকদের আছে, সাংবাদিক ভাইদের আছে, কারণ পেশাগতভাবে পেশাদারিত্বের সাথে তারা কাজ করার নজির আছে। আবার এটাও আছে কেউ কেউ বিপক্ষে ষড়যন্ত্রের সাথে, আওয়ামী লীগকে ধ্বংসের সাথে, দেশরত্ন শেখ হাসিনাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়ার জন্য, ঠেলে দেওয়ার জন্য নানা ধরনের কনস্পিরেসির সাথে গণমাধ্যমকে ব্যবহার করেছে, গণমাধ্যমের সাথে কাজ করে এখনো কাজ করছে, এটাও আছে। তো সবকিছু মিলিয়ে আমরা পজিটিভ ভাবেই আমরা দেখব। আমরা চাই গণমাধ্যম সত্য ঘটনাগুলোকে নিয়ে আসুক। দেখুন, এই যে নিউজটা পরিবেশিত হয়েছে 1400 বলে বলা হয়েছে, কিন্তু আদতে কতজন মারা গিয়েছে জাতিসংঘ যেটা বলেছে, এবং সেই সংখ্যা অনুযায়ী, সেই সংখ্যার সাথে কিন্তু যে নিউজটা এসেছে সেটাও কিন্তু সাংঘর্ষিক। আবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কতজন মারা গিয়েছে তার যে ডেথ সার্টিফিকেট দ্বারা দিয়েছে যাবত, সেটাও কিন্তু যে নিউজটা হয়েছে এটার সাথেও সাংঘর্ষিক। আসলে প্রকৃত সত্য কোনটা সেটা কিন্তু পুরোপুরি এখনো প্রকাশিত হয়নি, অর্থাৎ এইগুলোর কোনো আলামতও নেই, এগুলোর কোনো প্রমাণ নেই। টোটাল একটি ভেগ এবং মিথ্যা মামলা সাজানো হয়েছে অসাংবিধানিক ভাবে এবং উদ্দেশ্য প্রণোদিত, অগঠনতান্ত্রিক। এবং এটা বাংলাদেশের মানুষ, এই ICT আদালত যেখানে রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের বিচার করা হতো, 71 সালে যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছে, যারা মহান মুক্তিযুদ্ধের সময় মানুষদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে, সেই অগ্নি সন্ত্রাসী, অগ্নি সংযোগকারী, এবং যারা আমাদের মা বোনদের সম্ভ্রম হানি করেছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আমাদের মা, মেয়ে, সন্তানদের তুলে দিয়েছে, সেই অপরাধীদের বিচারের জন্য যে ICT আদালত করা হয়েছিল, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু এই সংবিধানে এটা সংযোজন করেছিলেন, সেই আদালতে এখন জাতির পিতার কন্যা এবং যিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে যিনি পাকিস্তানি হানাদার বাহিনীর কারাগারে বন্দী ছিলেন, তাকে এখন সেই ICT আদালতের নামে বেআইনি আদালত গঠন করে ওনাকে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে এই বেআইনি ভাবে সাজা দেওয়ার জন্য, চূড়ান্ত সাজা দেওয়ার জন্য তারা নাটক শুরু করেছে, যা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে 13ই নভেম্বর।
13ই নভেম্বর বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের মধ্য দিয়ে, এবং আগামী কাল এবং পরশু 2 দিনের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই অবৈধ দখলদার সরকারের আইসিটি আদালতের প্রতি তীব্র ক্ষোভ, নিন্দা এবং এই কোনো বিন্দুমাত্র আস্থা নেই সেটা কিন্তু বাংলাদেশের মানুষ প্রকাশ করবে। এবং এই অবৈধ আদালতের রায়ে কিছুই আসবে যাবে না। তারা কি বলল, এর বেআইনি যেহেতু তার কোনো গ্রহণযোগ্যতা নেই, তা বাংলাদেশের মানুষ মানে না, মানবেও না, এবং আমরা মনেও করি না এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার কোনোই ক্ষতি করতে পারবে না, তাকে কিছুই করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবাসে, তাকে সমর্থন দেয়, এবং মিথ্যা আদালত, মিথ্যে কথা বলে এবং প্রমাণ ছাড়া, যেখানে তিনি বারবার বলতেছেন কোনো প্রমাণ নেই এবং উনি নির্দেশ দেননি, আর এটা রাষ্ট্রপ্রধানের, এটা সরকার প্রধানের, এ ধরনের নির্বাহী প্রধানের নির্দেশ দেওয়ার প্রয়োজনও পড়ে না, এটা সবাই জানে, এটা আইনে আছে, কার্যপ্রণালীতে ভিতর আছে, সংবিধানে আছে। সুতরাং আমরা মনে করি এই অবৈধ দখলদার সরকারের, এই জঙ্গিবাদীদের সরকারের মব সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা করা এবং মব সন্ত্রাসের জনক, যুদ্ধ অপরাধীদের স্বজন অবৈধ দখলদার ইউনূস সরকারের বিপক্ষে আগামী 16 এবং 17ই নভেম্বর রবি এবং সোমবার সম্পূর্ণ সর্বাত্মক শাটডাউন, অথবা আমরা যদি এভাবে বলি কমপ্লিট শাটডাউন কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এই কর্মসূচি ডাকা হয়েছে। আমরা বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন, আকুল আবেদন, আমাদের আহ্বান থাকবে, আসুন দেশরত্ন শেখ হাসিনার বিপক্ষে যে আইসিটি আদালতে যে রায়ের ষড়যন্ত্র হচ্ছে, সেই রায়ের বিপক্ষে আমরা তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিরোধ গড়ে তুলি এবং সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালনের মধ্য দিয়ে আর একবার জানিয়ে দিতে চাই, অবৈধ দখলদার ইউনূস, তোমাকে যেতে হবে এবং তোমাকে বিদায় নিতে হবে। বাংলাদেশের মানুষের এই ঐকান্তিক যে ইচ্ছা, সেই ইচ্ছা বাস্তবায়নের জন্য আগামী দিনে আরো সর্বাত্মক কঠোর কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা এই আগামী দিনে এগিয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত অবৈধ দখলদার ইউনূস সরকার এবং তার দোসরদের পতন না হবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি ধাপে ধাপে একে একে আমরা পালন করে যাব, বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূসের বিদায়ের জন্য এটাই আমাদের দৃঢ় প্রত্যয় এবং আমাদের সংকল্প। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে আমরা সফল হব, সেটা তো কোনো প্রয়োজন নেই, আমরা বিশ্বাস করি না। আমাদের যথেষ্ট লোকবল আছে, যথেষ্ট আমাদের পরিচালনা করার সক্ষমতা আছে। সেক্ষেত্রে আমাদের বন্দর কেন আমরা বিদেশিদের কাছে লিজ দিয়ে দেব? লিজ দেওয়ার জন্য এই বন্দর না, এ বন্দর পরিচালনা করার সক্ষমতা ইতিমধ্যেই বারবার প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের বন্দর, আমাদের দেশ, আমাদের ভূখণ্ড কারো কাছেই আমরা লিজ দেব না। আমরা বিশ্বাস করি আমাদের 1 ইঞ্চি মাটি, জাতির পিতার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কারো কাছে আমরা ছাড় দিতে, লিজ দিতে আমরা রাজি নই। আমরা আমাদের মাটিকে ব্যবহার করে বিদেশি কোনো শক্তি, বিদেশি কোনো পরাশক্তি, বিদেশি যে কোনো শক্তি, জঙ্গিবাদ হোক, মৌলবাদ হোক অথবা সন্ত্রাসবাদী হোক, আমরা আমাদের মাটি ব্যবহার করতেও আমরা তাদেরকেও দেব না। এটাই বাঙালির দৃঢ় বিশ্বাস, এটা বাঙালি জাতির আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা যেই করবে তার বিপক্ষে বাংলাদেশের মানুষ যেমন এভাবে
প্রতিবাদ জানাবে এবং জেগে উঠবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা সে একইভাবে এর প্রতিবাদ করবে। এবং ইরানের তো আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি কোথায় ছিল? ফ্রান্সে ছিল। হ্যাঁ, এটা না, আওয়ামী লীগের তো আমি আরেকটু কথা বলি এই প্রশ্নকর্তার উত্তরের সাথে, মানে আপনি তো উত্তর দিলেন জনাব রাশেদ হায়দার, আমি একটুখানি বলি। বাংলাদেশে কত হাজার নেতা কর্মী আওয়ামী লীগের এখন কারাগার, এটা প্রায় লক্ষের কাছাকাছি পৌঁছে, 1,40,000 উপরে সংসদ সদস্য, মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধিরা কারাগারে, তৃণমূলের নেতারা, ছাত্রলীগের নেতারা, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা, যুবলীগের নেতা কর্মীরা, এমনকি কৃষক লীগের নেতা কর্মীরা, এত পদধারী অন্তত পক্ষে 8 থেকে 10,000 নেতা কর্মী কারাগারে আছে। এরা কি দেশ ছেড়ে চলে গিয়েছে? লক্ষ লক্ষ নেতা কর্মীরা প্রতিদিন আন্দোলন করছে, প্রতিদিন মিছিল করতেছে, প্রতিদিন প্রতিবাদ জানাচ্ছে। এটা আসলে এই যে মোহাম্মদ ইব্রাহিম সাহেব যদি চোখ থাকিতে অন্ধ হলে তাকে তো আর আলো দিয়ে তাকে কোনো কিছু দেখানো যাবে না। আমি এই বিষয়গুলোকে মাথায় নিয়ে আমি ওনার আওয়ামী লীগ করার দরকার নেই, উনি একটু আলোকিত হোক, আলোকিত মানুষ হিসেবে সত্যটা উনি জানার চেষ্টা করুক, এটাই আমি তার কাছে আমার আহ্বান থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই আহ্বান জানিয়েছে। আমি তারই অনুসরণ করে দেশবাসীর কাছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, তৃণমূলের মানুষের কাছে, মেহনতি মানুষের কাছে, শ্রমজীবী মানুষের কাছে, কর্মজীবী মানুষের কাছে আমার আকুল আবেদন, আসুন এই অবৈধ দখলদার সরকারকে আমরা চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করি এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করি। এবং সেই রক্ষার আন্দোলন হলো গণতন্ত্রকে ফিরিয়ে আনা, উদ্ধার করা। এবং এর জন্য আগামীকাল থেকে আরম্ভ করে 16 এবং 17 2 দিনের যে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এই কর্মসূচি পালনের জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এবং একে অপরকে আপনারা ঐক্যবদ্ধ করে প্রচার করে তাদেরকে এই কর্মসূচি পালনের জন্য উদ্বুদ্ধ করুন। আমি দেশবাসীর কাছে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ এবং নিম্নবিত্তের, নিম্ন আয়ের মানুষরা, কর্মহীন মানুষদের কাছে এবং আওয়ামী লীগের, তৃণমূলের দুঃখে কষ্টে যারা প্রতিটি মুহূর্ত পার করছেন, তাদের কাছে আমার আহ্বান থাকবে, নিবেদন থাকবে যে কষ্টই যার জীবন, তাকে তো আর একবার সুন্দর ভালো জীবন ফিরে আনার জন্য লড়াই করে তাকে আবার পূর্বের জায়গায়, আবার দেশরত্ন শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য আপনারা সকলে আবার ঝাঁকুনি দেন, আর একবার ঝাঁকুনি দেন, যে ঝাঁকুনির মধ্য দিয়ে এই আইসিটি আদালত যাতে ভেঙে চুরে খান খান হয়ে যায়, ইউনূস এই অবৈধ দখলদারদের অবৈধ রাজত্ব থেকে, দুঃশাসন থেকে বাংলাদেশ, বাঙালি জাতি মুক্ত হোক, গণতন্ত্র ফিরে আসুক, স্থিতিশীলতা ফিরে আসুক, সাংবিধানিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আমরা 16 এবং 17 তারিখের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করি এবং ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, বিক্ষোভ জানাই, নিন্দা জানাই এই অবৈধ দখলদার ইউনূস সরকারের সকল অপকর্মের এবং সকল দুঃশাসনের হাত থেকে মুক্তির জন্য আর একবার বজ্র কণ্ঠে আসুন আমরা আওয়াজ তুলি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বালো জ্বালো আগুন জ্বালো। শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। পদ্মা মেঘনার তীরে তীরে, লক্ষ মুজিব ঘরে ঘরে।
চেতনার অগ্নি বিনা দেশরত্ন শেখ হাসিনা, চেতনার অগ্নি বিনা দেশরত্ন শেখ হাসিনা।